মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি মৌলানা ভাসানী নামে সমধিক পরিচিত। বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণ আন্দোলনের নায়ক, যিনি জীবদ্দশায় 1947-এ সৃষ্ট পাকিস্তান ও 1971-এ প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে মজলুম জননেতা হিসাবে সমধিক পরিচিত। 1954 খ্রিস্টাব্দের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায়ও তিনি বিশেষ ভূমিকা পালন করেন। রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় তিনি মাওপন্থী, কমিউনিস্ট তথা বামধারার রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার অনুসারীরা অনেকে এজন্য তাকে রেড মৌলানা নামেও ডাকতেন। তিনি কৃষকদের জন্য পূর্ব পাকিস্তান কৃষক পার্টি করার জন্য সারা দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা। তিনি 50-এর দশকেই নিশ্চিত হয়েছিলেন যে পাকিস্তানের অংশ হিসাবে বাংলাদেশ একটি অচল রাষ্ট্র কাঠামো। 1957 খ্রিস্টাব্দের কাকমারি সম্মেলনে তিনি পাকিস্তানের পশ্চিমা শাসকদের আসসালামু আলাইকুম বলে সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার ঐতিহাসিক ঘণ্টা বাজিয়েছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। জীবনী। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 1880 সালের 12 ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া পল্লীতে জন্মগ্রহণ করেন। তার পিতা হাজী শারাফত আলী। হাজী শারাফত আলী ও বেগম শারাফত আলীর পরিবারে 4টি সন্তানের জন্ম হয়, একটি মেয়ে ও 3টি ছেলে। মোহাম্মদ আব্দুল হামিদ খান সবার ছোট। তার ডাকনাম ছিল চেগামিয়া। ছেলে মেয়ে বেশ ছোট থাকা অবস্থায় হাজী শারাফত আলী মারা যান। কিছুদিন পর এক মহামারীতে বেগম শারাফত ও 2 ছেলে মারা যায়। বেঁচে থাকেন ছোট্ট শিশু আব্দুল হামিদ খান। পিতৃহীন হামিদ প্রথমে কিছুদিন চাচা ইব্রাহিমের আশ্রয়ে থাকেন। ওই সময় ইরাকের এক আলেম ও ধর্মপ্রচারক নাসির উদ্দিন বগদাদি সিরাজগঞ্জে আসেন। হামিদ তার আশ্রয়ে কিছুকাল কাটান। এরপর প্রথম বিশ্বযুদ্ধের কিছুদিন পূর্বে 1893 সালে তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার জমিদার শামসুদ্দিন আহমদ চৌধুরীর বাড়িতে যান। সেখানে তিনি মাদ্রাসার মোদাররিসের কাজ করেন এবং জমিদারের ছেলে মেয়েকে পড়ানোর দায়িত্ব নেন। 1897 খ্রিস্টাব্দে পীর সৈয়দ নাসির উদ্দিনের সাথে আসাম গমন করেন। 1903 খ্রিস্টাব্দে আন্দোলনের সঙ্গে যুক্ত হন। ইসলামী শিক্ষার উদ্দেশ্যে 1907-এ দেওবন্দ যান। 2 বছর সেখানে অধ্যয়ন করে আসামে ফিরে আসেন। 1917 খ্রিস্টাব্দে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ময়মনসিংহ সফরে গেলে তার ভাষণে শুনে ভাসানী অনুপ্রাণিত হন। 1919 সালে কংগ্রেসে যোগদান করে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে 10 মাস কারাদণ্ড ভোগ করেন। 1923 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন স্বরাজ পার্টি গঠন করলে ভাসানী সেই দল সংগঠিত করার ব্যাপারে ভূমিকা পালন করেন। 1925 সালে তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জমিদার শামসুদ্দিন মোহাম্মদ চৌধুরীর মেয়ে আলেমা খাতুনকে বিবাহ করেন। 1926 সালে তিনি তার সহধর্মিণী আলেমা খাতুনকে নিয়ে আসাম গমন করেন এবং আসামে প্রথম কৃষক প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান। 1929-এ আসামের ধুবড়ী জেলার ব্রহ্মনদের ভাষাঞ্চলে প্রথম কৃষক সম্মেলন আয়োজন করেন। এখান থেকে তার নাম রাখা হয় ভাসানীর মৌলানা। এরপর থেকে তার নামের শেষে ভাসানী যুক্ত হয়। 1931-এ সন্তোষের কাকমারিতে, 1932-এ সিরাজগঞ্জের কাউরাখোলায় ও 1933-এ গাইবান্ধার বিশাল কৃষক সম্মেলন করেন। 1937-এ মৌলানা ভাসানী কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগে যোগদান করেন। সেই সময়ে আসামে লাইন প্রথা চালু হলে এই নিপীড়নমূলক প্রথার বিরুদ্ধে আন্দোলন নেতৃত্ব দান করেন। এ সময় তিনি আসাম চাষি মজুর সমিতি গঠন করেন এবং ধুবড়ী, গোয়ালপাড়া সহ বিভিন্ন জায়গায় প্রতিরোধ গড়ে তোলেন। 1940 সালে শেরে বাংলা একে ফজলুল হকের সঙ্গে মুসলিম লীগের লাহোর সম্মেলনে যোগদান করেন। 1944 সালে মাওলানা ভাসানী আসাম প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। 1945-46 সালে আসাম জুড়ে বাঙালিদের বিরুদ্ধে বাঙাল খেদাও আন্দোলন শুরু হলে ব্যাপক দাঙ্গা দেখা দেয়। এ সময় বাঙালিদের রক্ষার জন্য ভাসানী বারোপেটা, গুয়াহাটি সহ আসামের বিভিন্ন জায়গা ঘুরে বেড়ান। পাকিস্তান আন্দোলনে অংশ নিয়ে 1947 সালে আসামে গ্রেপ্তার হন। 1948-এ মুক্তি পান। এরপর তিনি টাঙ্গাইলের সন্তোষে ফিরে আসেন। 1948 সালের প্রথম দিকে তিনি বঙ্গীয় মুসলিম লীগের মনোনীত প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ববঙ্গ ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন। 1948 খ্রিস্টাব্দের 17 মার্চ ব্যবস্থাপক সভার কার্যাবলী বাংলায় পরিচালনা করার জন্য স্পিকারের কাছে দাবি জানান এবং এই দাবি নিয়ে পীড়াপিড়ি করেন। 19 মার্চ বাজেট বক্তৃতায় অংশ নিয়ে বলেন, যেসব কর কেন্দ্রীয় সরকার পূর্ববঙ্গ প্রদেশ থেকে সংগ্রহ করে তার শতকরা 75% প্রদেশকে দিতে হবে। এখানে উল্লেখ্য যে ব্রিটিশ আমলে বঙ্গপ্রদেশ জুটেক্স ও সেলস ট্যাক্স রাজস্ব হিসাবে আদায় করত।
এবং এই করের ভাগ কেন্দ্রীয় সরকারকে দিতে হতো না। পাকিস্তান সৃষ্টির পর কেন্দ্রীয় সরকার পূর্ববঙ্গ সরকারের হাত থেকে এই কর ছিনিয়ে নিয়ে নিজেরাই আদায় করতে থাকে, যার ফলে পূর্ববঙ্গ সরকার আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে। বিস্ময়ের ব্যাপার হলো ওই সময় পূর্ববঙ্গ সরকারের বার্ষিক বাজেট ছিল মাত্র 36 কোটি টাকা। যাই হোক, মুসলিম লীগের সদস্য হয়েও সরকারের সমালোচনা করায় মুসলিম লীগের ক্ষমতাসীন সদস্যরা মৌলানা ভাসানীর উপর অখুশি হয় এবং তার নির্বাচনে ত্রুটি ছিল এই অজুহাত দেখিয়ে আদালতে মামলা দায়ের করে এবং মৌলানা ভাসানীকে নানাভাবে হয়রানি করতে থাকে। পরিশেষে মৌলানা ভাসানী ব্যবস্থাপক সভার সদস্য পদ থেকে পদত্যাগ করেন। এতদ সত্ত্বেও পূর্ববঙ্গের তৎকালীন গভর্নর এক নির্বাহী আদেশ বলে মৌলানা ভাসানীর নির্বাচন বাতিল করেন। বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের জনবিরোধী কার্যকলাপের ফলে মৌলানা ভাসানী 1949 সালে 13-24 জুন ঢাকার টিকাতুলিতে রোড গার্ডেনে মুসলিম লীগ কর্মী সম্মেলন আহ্বান করেন। 23 জুন ওই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে প্রায় 300 কর্মী সম্মেলনে যোগদান করেন। সভায় সভাপতিত্ব করেন আতাউর রহমান খান। মৌলানা ভাসানী ছিলেন প্রধান অতিথি। 23 জুন পূর্ববঙ্গের প্রথম বিরোধী রাজনৈতিক দল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। মৌলানা ভাসানী সর্বসম্মতিক্রমে এই দলের সভাপতি নির্বাচিত হলেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শামসুল হক এবং যৌথভাবে যুগ্ম সম্পাদক নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও খন্দকার মোশতাক। 24 জুন আরমানিটোলা ময়দানে আওয়ামী মুসলিম লীগের প্রথম জনসভা অনুষ্ঠিত হয়। 1949 সালের মধ্যভাগে পূর্ববঙ্গে খাদ্যাভাব দেখা দেয়। 11 অক্টোবর আরমানিটোলা ময়দানে আওয়ামী মুসলিম লীগের একটি জনসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় খাদ্য সমস্যার সমাধানে ব্যর্থতার জন্য পূর্ববঙ্গ মন্ত্রিসভার পদত্যাগ দাবি করা হয় এবং 144 দ্বারা ভঙ্গ করে মৌলানা ভাসানী ভুকা মিছিলে নেতৃত্ব দেন। ভুকা মিছিলে নেতৃত্ব দেওয়ার জন্য 1949-এর 14 অক্টোবর গ্রেপ্তার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাবরণ করেন। 1950 সালে সরকার কর্তৃক রাজশাহী কারাগারের খাপড়া ওয়ার্ডের বন্দীদের উপর গুলিবর্ষণের প্রতিবাদে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অনশন ধর্মঘট পালন করেন এবং 1950 সালের 10 ডিসেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে 1952-র 30 জানুয়ারি ঢাকা জেলার 12 লাইব্রেরি হলে তার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ গঠিত হয়। রাষ্ট্রভাষা আন্দোলনে সহযোগিতার কারণে গ্রেপ্তার হয়ে 16 মাস কারা নির্যাতনের শিকার হন তিনি। অবশ্য জনমতের চাপে 1953 সালের 21 এপ্রিল মৌলানা ভাসানীকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। পূর্ববঙ্গের প্রাদেশিক পরিষদ নির্বাচনের সামনে রেখে 1953 সালের 3 ডিসেম্বর কৃষক শ্রমিক পার্টির সভাপতি শেরে বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে সঙ্গে নিয়ে যুক্তফ্রন্ট নামক নির্বাচনী মোর্চা গঠন করেন। নির্বাচনে যুক্তফ্রন্ট বিপুল বিজয় অর্জন করে এবং পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদে 237টির মধ্যে 228টি আসন অর্জনের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন। ফজলুল হকের নেতৃত্বে সরকার গঠন করার পর 25 মে 1954 মৌলানা ভাসানী বিশ্ব শান্তি সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে সুইডেনের রাজধানী স্টকহোমে যান এবং সেখানে বক্তব্য প্রদান করেন। 30 মে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে পূর্ব পাকিস্তানের গভর্নরের শাসন জারি করে এবং মৌলানা ভাসানীর দেশে প্রত্যাবর্তনের উপর বিধিনিষেধ আরোপ করেন। 11 মাস লন্ডন, বার্লিন, দিল্লি ও কলকাতায় অবস্থান করার পর তার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে 1955-র 25 এপ্রিল দেশে প্রত্যাবর্তন করেন। পূর্ব বাংলায় খাদ্যজনিত দুর্ভিক্ষ রোধের জন্য কেন্দ্র সরকারের কাছে 50 কোটি টাকা আদায়ের দাবিতে 1956-র 7 মে ঢাকায় অনশন ধর্মঘট শুরু করেন। সরকার দাবি মেনে নিলে 24 মে অনশন ভঙ্গ করেন। একই বছরে 12 সেপ্টেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে আওয়ামী লীগ রিপাবলিকান পার্টির কোয়ালিশন সরকার গঠিত হলে মৌলানা ভাসানী সরকারের পররাষ্ট্রীয় নীতির বিরোধিতা করে নিরপেক্ষ নীতি অবলম্বন করার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করেন। 1956-তে পাকিস্তান গণপরিষদে যে খসড়া শাসনতন্ত্র বিল পেশ করা হয় তাতে পাকিস্তানকে ইসলামিক রিপাবলিক বলে ঘোষণা দেওয়া হয়েছিল। তখন মৌলানা ভাসানী পল্টনের জনসভায় তার বিরোধিতা করে সুস্পষ্ট বক্তব্য দিয়েছিলেন। কাকমারি সম্মেলনে 1957 খ্রিস্টাব্দের 8 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। 8 ফেব্রুয়ারি ডক্টর কাজী মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি আরম্ভ হয়। এ সভায় মৌলানা ভাসানী বক্তৃতা প্রদান করেন। বক্তৃতায় অন্যান্য বিষয়ের মধ্যে তিনি বলেন, পূর্ব বাংলা পাকিস্তানের কেন্দ্রীয় শাসকদের দ্বারা শোষিত হতে থাকলে পূর্ববঙ্গবাসী তাদের সালামু আলাইকুম জানাতে বাধ্য হবে। এছাড়া কাকমারি সম্মেলনে ভাসানী পাক মার্কিন সামরিক চুক্তি বাতিলের দাবি জানান। প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী সেই দাবি প্রত্যাখ্যান করলে 18 মার্চ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন।
একই বছর 25শে জুলাই তার নেতৃত্বে ঢাকার রূপমহল সিনেমা হলে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ গঠিত হয়। ন্যাপ প্রতিষ্ঠার মাধ্যমে ভাসানী প্রকাশ্যে বামপন্থী রাজনীতির সাথে জড়িয়ে পড়েন এবং এরপর থেকে সবসময় বাম ধারায় রাজনীতির সাথেই সংশ্লিষ্ট ছিলেন। 1958-এর 7 অক্টোবর দেশে সামরিক আইন জারি হলে আইয়ুব খান ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে। 12 অক্টোবর মওলানা ভাসানীকে কুমুদিনী হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকায় 4 বছর 10 মাস কারারুদ্ধ থাকেন। বন্দী অবস্থায় 1962-এর 26 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত বন্যা দুর্গতদের সাহায্য ও পাটের ন্যায্য মূল্য সহ বিভিন্ন দাবিতে অনশন ধর্মঘট পালন করেন। 3 নভেম্বর মুক্তি লাভ করেন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের রাজনৈতিক প্রক্রিয়ার সাথে জড়িত হন। 1963-এর মার্চ মাসে আইয়ুব খানের সাথে সাক্ষাৎ করেন। একই বছর 24 সেপ্টেম্বর চীনের বিপ্লব দিবসের উৎসবে যোগদানের জন্য ঢাকা ত্যাগ করেন এবং চীনে 7 সপ্তাহ অবস্থান করেন। 1964-এর 29 ফেব্রুয়ারি ন্যাশনাল আওয়ামী পার্টি পুনরুজ্জীবিত করে দলের সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন এবং একই বছর 21 জুলাই সম্মিলিত বিরোধী দল গঠনে ভূমিকা পালন করেন। 1965-এর 17 জুলাই আইয়ুব খানের পররাষ্ট্রনীতির প্রতি সমর্থন জ্ঞাপন করেন। 1966-তে শেখ মুজিবুর রহমানের উপস্থাপিত 6 দফা কর্মসূচির বিরোধিতা করেন। 1967-এর 22 জুন কেন্দ্রীয় সরকার রেডিও এবং টেলিভিশন থেকে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধ করার নির্দেশ জারি করলে এর প্রতিবাদ করেন। 1967-এর নভেম্বরে ন্যাপ দ্বিখণ্ডিত হলে চীনপন্থী ন্যাপের নেতৃত্ব গ্রহণ করেন। 1969 সালে আইয়ুব বিরোধী আন্দোলনে মওলানা ভাসানী বলিষ্ঠ ভূমিকা পালন করেন। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের মুক্তি দাবি করেন। 8 মার্চ 1969 পশ্চিম পাকিস্তানে গিয়ে সেখানে পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টোর সাথে সাক্ষাৎ করে গণতন্ত্র ও সমাজতন্ত্র কায়েমের লক্ষ্যে একমত হন। 26শে ফেব্রুয়ারি আইয়ুব খান কর্তৃক আহূত গোলটেবিল বৈঠক প্রত্যাখ্যান করে শ্রমজীবীদের ঘেরাও কর্মসূচি পালনে উৎসাহ প্রদান করেন। আইয়ুব খান সরকারের পতনের পর নির্বাচনের পূর্বে ভোটের আগে ভাত চাই, ইসলামিক সমাজতন্ত্র কায়েম ইত্যাদি দাবি উত্থাপিত করেন। আমেরিকান সাংবাদিক ড্যান কেগিন টাইমে পূর্ব পাকিস্তানের 1969 সালের গণ অভ্যুত্থানকে উস্কে দেওয়ার জন্য ভাসানীর প্রশংসা করেছিলেন যে যতটা একজন মানুষ মতো যা আইয়ুব খান সরকারের পতনের ঘটিয়েছিল। 1970 সালের 6 থেকে 8 আগস্ট বন্যা সমস্যা সমাধানের দাবিতে অনশন পালন করেন, অতঃপর সাধারণ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত করেন। 12 নভেম্বর 1970 পূর্ব পাকিস্তানের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হলে দুর্গত এলাকায় ত্রাণ ব্যবস্থার অংশ নেওয়ার জন্য ন্যাপ প্রার্থীরা নির্বাচন থেকে সরে যান। 1970 সালের 4 ডিসেম্বর ঢাকার পল্টন ময়দানে এক জনসভায় স্বাধীন পূর্ব পাকিস্তানের দাবি উত্থাপন করেন। 1971-এ মার্চ মাসে শেখ মুজিবুর রহমানের অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন প্রদান করেন এবং 18 জানুয়ারি 1971 পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় স্বাধীনতার ঘোষণা প্রদানের জন্য তার প্রতি আহ্বান জানিয়েছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় ভারত যান এবং মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হন। 25 মার্চ রাতে মওলানা ভাসানী সন্তোষে তার গৃহে অবস্থান করেছিলেন। তিনি পাকিস্তান বাহিনীর দৃষ্টি এড়িয়ে টাঙ্গাইল ছেড়ে তার পিতৃভূমি সিরাজগঞ্জে চলে যান। পাকিস্তান বাহিনী তার সন্তোষের বাড়িটি পুড়িয়ে দেয়। মওলানা ভাসানী মুজাফফর ন্যাপ নেতা সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে নৌকাযোগে ভারত সীমানা অভিমুখে রওনা হন। অবশেষে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী মইনুল হক চৌধুরীর সাহায্যে মওলানা ভাসানী ও সাইফুল ইসলাম 15-16 এপ্রিল পূর্ববঙ্গ অতিক্রম করে আসামের ফুলবাড়ি নামক স্থানে উপস্থিত হন। পরে তাদের হলদিগঞ্জ বিএসএফ ক্যাম্পে আশ্রয় দেওয়া হয়। এরপর মওলানা ভাসানী ও সাইফুল ইসলামকে প্লেনে করে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয় এবং পার্ক স্ট্রিটের কোহিনূর প্যালেসের 5ম তলায় একটি ফ্ল্যাট তাদের অবস্থানের জন্য দেওয়া হয়। 1971 সালের 23 এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার পরে মওলানা ভাসানী একটি বিবৃতি প্রদান করেন, যা ভারতীয় বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়া মওলানা ভাসানী চীনের নেতা মাং সেতুং, চৌ ইন লাই এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে তার বার্তা পাঠিয়ে তাদের অবহিত করেন যে পূর্ববঙ্গে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক হারে গণহত্যা চালাচ্ছে। সেজন্য তিনি প্রেসিডেন্ট নিক্সনকে অনুরোধ করেন এই মর্মে যে তিনি যেন পাকিস্তানকে অস্ত্র সরবরাহ না করেন। উপরন্তু মওলানা ভাসানী প্রেসিডেন্ট নিক্সনকে বাংলাদেশকে স্বীকৃতি দেবার আহ্বান জানান। 1971 সালের 25শে এপ্রিল মওলানা ভাসানী সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্ট কাছে পাকিস্তানের বাংলাদেশের জনগণের উপর যে বর্বরোচিত অত্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন। 31শে মে মওলানা ভাসানী এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের 7.5 কোটি মানুষ দখলদার বাহিনীর সঙ্গে জীবন মরণ সংগ্রামে লিপ্ত। তারা মাতৃভূমি রক্ষার জন্য বদ্ধপরিকর। তারা এই সংগ্রামে জয়লাভ করবেই। 7 জুন মওলানা ভাসানী এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের সব অঞ্চল আজ 10 লাখ বাঙালির রক্তে স্নাত এবং এই রক্ত স্নানের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা আসবে।
এর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ দুবার কোহিনূর প্যালেসে এসে মৌলানা ভাসানীর সঙ্গে বৈঠকে মিলিত হন এবং তার পরামর্শ ও সহযোগিতা প্রার্থনা করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সর্বদলীয় চরিত্র দেওয়ার উদ্দেশ্যে 8 সেপ্টেম্বর 1971 বাংলাদেশ সরকারের উদ্যোগে 8 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়, যার সভাপতি ছিলেন মৌলানা ভাসানী। ওই উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন তাজউদ্দিন আহমদ, মণি সিংহ, অধ্যাপক মুজাফফর আহমদ, মনোরঞ্জন ধর প্রমুখ। মৌলানা ভাসানীর সভাপতিত্বে এই উপদেষ্টা কমিটির সভায় এই মর্মে অভিমত ব্যক্ত করা হয় যে পূর্ববঙ্গের পূর্ণ স্বাধীনতা ব্যতিরেকে অন্য প্রকার রাজনৈতিক সমাধান গ্রহণযোগ্য হবে না। মুক্তিযুদ্ধ চলাকালে মৌলানা ভাসানী কলকাতা ছাড়াও দেরাদুন, দিল্লি ও অন্যান্য স্থানে অবস্থান করেন। পরবর্তীকালে অনেকে অভিযোগ করেন যে ভারতে থাকাকালীন তিনি নজরবন্দি অবস্থায় ছিলেন। ভারতে অবস্থানকালে মৌলানা ভাসানী 2 বার অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছিল। মৌলানা ভাসানী 1972 সালে 22 জানুয়ারি ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। 1972-এর 25 ফেব্রুয়ারি সাপ্তাহিক হক কথা প্রকাশ করেন। বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তির বিরোধিতা করলেও মুজিব সরকারের জাতীয়করণ নীতি এবং 1972-এর সংবিধানের প্রতি সমর্থন প্রকাশ করেন। 1973 সালে খাদ্যের দাবিতে 15-22 মে অনশন ধর্মঘট পালন করেন। 1974-এর 8 এপ্রিল হুকুমতে রাব্বানিয়া সমিতি গঠন করেন। একই বছর জুন মাসে আইন অমান্য আন্দোলন শুরু করলে টাঙ্গাইলের সন্তোষে গৃহবন্দী হন। 1976-এর 16 মে ফারাক্কাবাদ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চে নেতৃত্ব দেন। একই বছরে 2 অক্টোবর খোদাই খিদমতগার নামে নতুন আরেকটি সংগঠন প্রতিষ্ঠা করেন। পরিবার আনুমানিক 1925 জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জমিদার শামসুদ্দিন আহমদ চৌধুরী মেয়ে আলেমা খাতুন ভাসানীকে বিবাহ করেন, যিনি তার বাবা পাঁচবিবির জমিদার কর্তৃক পৈতৃক সূত্রপ্রাপ্ত সকল জমি মৌলানা ভাসানীর জনকল্যাণমূলক কাজে দান করেন। তার 2টি কন্যা সন্তান এবং 2টি ছেলে সন্তান ছিল। তার আদরের নাতির নাম শায়লা খান। ভাসানী তার বড় ছেলে আবদুল্লাহ আল মাহমুদ মজুমদার। মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর তৃতীয় সহধর্মিণী হামিদা খানম ভাসানী 1918 খ্রিস্টাব্দে বগুড়া জেলার আদমদিঘি থানার কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা কাসেম উদ্দিন সরকার জমিদার শ্রেণীভুক্ত একজন সমাজহিতৈষী ধর্মপ্রাণ মুসলমান ছিলেন। অত্র এলাকায় কৃষক সংগঠনের রেশ ধরে মৌলানা ভাসানীর সাথে তার পরিচয়। 1964 খ্রিস্টাব্দের 28 ডিসেম্বর সোমবার সুবেহ সাদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে মৃত্যুবরণ করেন হামিদা খানম। তার একটি ছেলে সন্তান ও 2টি কন্যা সন্তান ছিল। মৃত্যু 1976 খ্রিস্টাব্দের 17 নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই দেশবরেণ্য নেতা মৃত্যুবরণ করেন। তাকে টাঙ্গাইল জেলার সদর উপজেলার উত্তর পশ্চিমে সন্তোষ নামক স্থানে পীর শাহজামান দিঘির পাশে সমাধিস্থ করা হয়। সারা দেশ থেকে আগত হাজার হাজার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন। সমাজ সংস্কারক। রাজনীতির পাশাপাশি তিনি সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। জয়পুরহাটের পাঁচবিবিতে মইপুর হক্কুল এবাদ মিশন প্রতিষ্ঠা করেন, যার অধীনে একটি মেডিকেল টেকনিক্যাল স্কুল হাজী মুহাম্মদ মুহসিন কলেজ প্রতিষ্ঠা করেন। পরে সেটি জাতীয়করণ করা হয়। বর্তমানে মহিপুর হাজী মুহসিন সরকারি কলেজ নামে পরিচিত। কলেজটিতে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে কোর্স চালু আছে। এছাড়া আসামের 30টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তিনি কারিগরি শিক্ষা কলেজ, শিশু কেন্দ্র প্রতিষ্ঠা করেন সন্তোষে। এছাড়াও তিনি কাকমারিতে মৌলানা মুহাম্মদ আলী কলেজ, সন্তোষে সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা কিনা মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে 2002 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থানে আছে। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে দেশের সমস্যা সমাধান 1962, মাও সেতুংয়ের দেশে 1963। তিনি সম্মাননা হিসাবে ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য 2002 সালে বাংলাদেশ সরকার কর্তৃক তাকে মরণোত্তর 21 পদকে ভূষিত করা হয়। 2004 সালে বিবিসি জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তালিকায় তিনি 8ম হন। 2013 সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার স্কুল পাঠ্যক্রমগুলিতে তার উপস্থিতি হ্রাস করে।